আচ্ছা আমরা এটা কি ডিস্টার্ব করাটা ওদেরকে ঠিক আছে। আচ্ছা আমরা ওই যে এটার যে ফার্স্ট যে চ্যাপ্টারটা দেখো তুমি এনার্জেটিক্স, হ্যাঁ এটা ফার্স্ট পেজে তোমার আমরা সিলেবাসটা দিছি, হ্যাঁ সিলেবাসটা দেওয়া আছে। এইখানে বেসিকলি এটা যদি বুকে দেখো, বুকে এইটুকু হচ্ছে একটা টপিক যেটা আর কি বুকের টপিক 19 যেটা, এটা হচ্ছে ল্যাটিস এনার্জি, আর এইটুকু হচ্ছে এনট্রপি চেঞ্জ ওইটা, কিন্তু সিলেবাসে পুরো টপিকটা টপিক 23 হিসাবে আসছে। তো আমরা এইভাবেই রাখছি এবং আমরা টেস্টটা এইভাবেই নিব, দুইটা বুকের দুইটা চ্যাপ্টার একসাথে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই চ্যাপ্টারটা এনার্জেটিক্স, যেহেতু এনার্জেটিক্স যদি আমরা রিকল করি এসে যেটা আমরা করছিলাম, কি করছিলাম স্পেশালি আমরা হেইসের সাইকেলটা আমাদের জন্য নতুন ছিল। এনার্জেটিক্সের অন্যগুলা এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিয়াকশন এগুলো তো আমরা পারি, রাইট, এগুলোতে তো কোনো প্রবলেম নেই, এগুলো ও লেভেলসে পড়ছি। নতুন তোমরা এসে যেটা পড়ছিলা হেইসের সাইকেল, এটা এখানে লাগবে। এখানে অ্যাপ্লিকেশন অফ হেইসের সাইকেল দেখো প্রথমেই লেখা আছে বর্নহেভার সাইকেল। তো হেইসের সাইকেল এইটুক ছিল, বর্নহেভার সাইকেল এইটুক। তো ওইটারই যে ফিলসফিটা ওইটাই আমরা এখানে ইউজ করব। তোমরা জানো যে হেইসের সাইকেল ইজ এ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সো এটা এইখানেও আমরা একটা সাইকেল বানাবো, বাট সাইকেলটা একটু বড় হবে এই আর কি। তাহলে সাইকেল বানাইতে আমরা বলছিলাম যে হেইসের সাইকেল আমাদেরকে প্রিপেয়ার করার জন্য ইয়েগুলো লাগবে, ডেফিনেশনগুলো লাগবে। কি কি ডেফিনেশন ছিল ডেল্টা এইচ এর? enthalpy change of vaporization, আচ্ছা ঠিক আছে, enthalpy change of reaction, ঠিক আছে, এরপর ফরমেশন, নিউট্রালাইজেশন, এরপর কম্বাশন, আর formation, atomization. অ্যাটমাইজেশন ছিল না, অ্যাটমাইজেশন আমরা ডিসকাস করছিলাম, দেখো এটা অ্যাটমাইজেশন দিয়ে স্টার্ট হয়েছে, ঠিক আছে। তাহলে ওইটার কন্টিনিউয়েশন কিন্তু এটা। সো ওই জায়গাটা মানে ডেফিনেশন যদি কারোর প্রবলেম থাকে যে স্যার ডেল্টা ইনফরমেশনের ডেফিনেশনটা ভুলে গেছি, বাট কম্বাশনটা কি ছিল ওইটা ভুলে গেছি, তাহলে একটু ওইখান থেকে রিকল করা লাগবে। হ্যাঁ আমরা এখানেও একটু বলার চেষ্টা করবো, তোমাদেরকে রিকল করার চেষ্টা করবো, বাট ওইটা ওইভাবে যাবে আর কি। তাহলে আমরা স্টার্ট করি ডেল্টা এইচ অ্যাটমাইজেশন, দিস ইজ দ্য ফার্স্ট থিং। মানে নতুন দুইটা তিনটা চারটা ডেফিনেশন নতুন আসবে আর কি। একটা হচ্ছে এনথালপি চেঞ্জ, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন, এরপর আসবে ল্যাটিস এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি। এখানে প্রথমে আমরা দুইটা জিনিসকে নিয়ে আসবো, ইলেকট্রন অ্যাফিনিটি, এই দেখো ডেল্টা এইচ ল্যাট আছে, ল্যাটিস এনার্জি, অ্যাটমাইজেশন, এগুলা আর আগেরগুলা সবগুলা মিলে আমরা বর্নহেভার সাইকেলটা ড্র করবো, ঠিক আছে। এবং কারো যদি ডেফিনেশনের প্রবলেম থাকে তুমি বর্নহেভার সাইকেল ড্র করতে পারবে না, এক্সাক্ট ডেফিনেশনগুলো অ্যাপ্লাই করে করে তুমি সাইকেলটাকে ড্র করবে, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ আমরা পারবো, দেখা যাক। আগে দেখো অ্যাটমাইজেশন, দ্য টার্ম অ্যাটমাইজেশন ইজ সেলফ এক্সপ্লেনেটরি। অ্যাটমাইজেশন মানে আমরা কোনো কিছুকে অ্যাটমাইজ করতে চাই, ঠিক আছে। তাহলে কোত্থেকে অ্যাটমাইজ করবো? ফ্রম দেয়ার এলিমেন্ট আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন। সো ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ when one mole of gaseous atom will be formed from its element under standard condition. তাহলে আমরা যদি এটা দেখি, দেখো যে কোনো অ্যাটমের এইটা বানাতে চাই আমরা one mole of gaseous atom, বোঝা যায় কথাটা? এটা one mole of gaseous atom হয়েছে না? হ্যাঁ, তাহলে এইটা from its element কি? half Cl, ক্লোরিন না? জি, Cl2, কিন্তু শুধু Cl2 দিয়ে তো হইতেছে না, Cl2 দিয়ে 2 মোল ক্লোরিন গ্যাস বাইর হবে, তাহলে আমার এটা হাফ Cl2, তাহলে এটা হচ্ছে ডেল্টা এইচ অ্যাটমাইজেশন। তাহলে এটা আমরা লিখতেছি ডেল্টা এইচ অ্যাট। হ্যাঁ বলো। হ্যাঁ তুমি এই যে এখানে দেখতেছো, এখানে আছে দেখো, এই যে হাফ Cl2 থেকে Cl হইছে, দেখছো গ্যাস, এই যে এখানে ডেফিনিশনটাও লেখা আছে, ওকে। তাহলে এইভাবে জিনিসটা চাইতেছে, শোনা যায় তো না আমার কথা? ওকে, তাহলে ডেল্টা এইচ অ্যাটমাইজেশন তুমি বলো তো এটা কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? endothermic, কেন? breaking bond. ব্রেকিং বন্ড। আমরা একটা হাফ মোলস অফ Cl বন্ড, হাফ মোলস অফ Cl বন্ড, কোভ্যালেন্ট বন্ড আমরা ভাঙতেছি, তাই না? তাহলে যত ডেল্টা এইচ অ্যাটমাইজেশন আছে, অ্যাটমাইজেশন ইজ অলওয়েজ Endothermic. এন্ডোথার্মিক। মনে থাকবে? বলো, অ্যাটমাইজেশন ইজ অলওয়েজ endothermic. বলবা, বললে দেখবা মাথায় থাকে। আচ্ছা এবার ধরো আমরা আরেকটা এলিমেন্ট লিখি, যেমন একটা মেটাল, সোডিয়াম গ্যাস ফর্ম করতেছি, ঠিক আছে, এই যে সোডিয়াম গ্যাস। তাহলে সোডিয়াম গ্যাস যখন আমরা ফর্ম করতেছি তখন কি লাগবে?
আবার ডেফিনেশন চিন্তা করো, ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ ওয়েন 1 mole of atom is formed, 1 mole of gaseous atom, gaseous না লিখলে আবার 0, এগুলো কিন্তু সব 2 মার্কের ডেফিনেশন। ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ ওয়েন 1 mole of gaseous atom, sodium atom, is formed from its element কি? So Solid. সোডিয়াম সলিড। তাহলে ডেল্টা এইচ অ্যাটমাইজেশন এটা কি Endothermic. বোঝা যায়? জি। So তাহলে তো স্যার নোবেল গ্যাসের কোনো এনজাইম চেঞ্জ অফ অ্যাটমিজেশন নাই। নাই তো, জিরো। হ্যাঁ, ফরমেশনের মতো নোবেল গ্যাসেরটা তুমি যদি অ্যাটমাইজেশন বলো, ইটস বেসিক্যালি লাইক ফরমেশন। আমরা বলছিলাম না যে ডেল্টা এইচ ফরমেশন ফর এনি এলিমেন্ট ইজ জিরো, 0%। মনে আছে? ডেল্টা এইচ অ্যাটমাইজেশন ফর এনি এলিমেন্ট, একটা এলিমেন্ট থেকে যদি আরেকটা এলিমেন্ট ফর্ম হয় তাহলে তো এটার এনথালপি চেঞ্জ জিরোই হবে। কিন্তু এখানে গেসিয়াস অ্যাটম আছে, নোবেল গ্যাসের এনথালপি চেঞ্জ অফ অ্যাটমাইজেশন ফুললি জিরো না। এটা আমরা একটু পরে বলবো, দেখবা। যেমন কারণ হলো নোবেল গ্যাসগুলোতেও আর্গন গ্যাস থেকে আর্গন গ্যাস হয়েছে, বাট আর্গন গ্যাসের মধ্যে কিছু ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন আছে, এর জন্য ওর বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট আছে। কিন্তু যখন আমরা এটাকে অ্যাটমাইজ করতেছি, ইট ইজ আ ট্রু সেন্স যে এটা আসলে ডিসক্রিট অ্যাটম হিসেবে ফাংশন করতেছে। কেন আমার আগে পড়বা? জি স্যার। একটা ক্লাস আছে না, 12:45 নামাজ পড়ে ফেলবা। ইনশাআল্লাহ। A2 ক্লাস লেট করলে কিন্তু আমরা শেষ করতে পারবো না, একদম 2টায় শুরু করা লাগবে, বুঝছো? আচ্ছা, তাহলে এটা নিয়ে কোনো কোয়েশ্চেন? না। এবং কেউ যদি বলো যে স্যার এটা বানায় লিখবো, বানায় লেখা যাবে না, এই ডেফিনেশন যা আছে, আমি তোমাদেরকে একটা চিট কোড বলি প্রথমেই। ইয়েতে A2 আমরা বলছি পেপার 5 এর লাস্ট ক্লাসে আমরা বলতেছিলাম পেপার 4 যেটা, ওইটা 100 মার্কসের কোয়েশ্চেন না? জি। তুমি যদি ডেফিনেশন যেগুলো আছে, মোটামুটি ধরো 50টা ডেফিনেশন আছে বা 60 হইতে পারে, বড় তো টপিক। এই ডেফিনেশনগুলো যদি মেমোরাইজ করো 100 মার্কের মধ্যে 20 মার্ক পাওয়া যাবে কনফার্ম। স্যার এটাই তো সমস্যা। প্রচুর ডেফিনেশন আছে, সমস্যা নাই এটা। স্যার 20 মার্ক মানে 60টা ডেফিনেশন মুখস্থ রাখা লাগবে। মুখস্থ রাখা লাগবে, তুমি তো বুঝতেছো তো এটা। স্যার এরপর এখন এটা তো তোমার একদিনে খাইতে বলতেছি না, প্রত্যেকটা চ্যাপ্টারে 1-2টা করে ছোট ডেফিনেশন আছে। এখন ডেফিনেশনগুলো তো বড় না, কঠিনও না, প্রথমে আন্ডারস্ট্যান্ডিং, এরপর তুমি মেমোরাইজ করো। আচ্ছা, তাহলে এখানে দেখো কি পয়েন্টস আমরা বলছি, অলওয়েজ ফ্রম গেসিয়াস অ্যাটম। সো তুমি যদি গেসিয়াস ওয়ার্ডটা না লিখো, ইউ আর ইন ট্রাবল। এই যে গেসিয়াস, এই ওয়ার্ডটা লিখতে হবে। আচ্ছা, আরেকটা হলো তুমি হাফ ভুলে যাবা। এই যে এখানে দেখো এক্সাম টিপসে আমি লিখছি, হাফটা তুমি ভুলে যাবা। এই হাফটা মনে রাখো, ক্লোরিন দিয়া দিবা কিন্তু হাফ দিবা না। সো ওইটা হলো প্রবলেম। তাহলে এইভাবে হচ্ছে তোমার অ্যাটমাইজেশন সবগুলার তুমি লিখতে পারবা। কোনো কোয়েশ্চেন নাম্বার 1-এ? এনিওয়ান? বসি, আমি কিন্তু মুখস্থ জিজ্ঞেস করবো ডেফিনেশন সবগুলো একসাথে মেমোরাইজ করতে পারবো না। ওই আজকে ধরো 2-3টা ডেফিনেশন আছে, এগুলো নেক্সট ক্লাসের মধ্যে মেমোরাইজ করে ফেলবা। ওকে, আচ্ছা এরপর যাই নেক্সট, ল্যাটিস এনার্জি। এই টার্মটার সাথে ক্যামব্রিজ এই টার্মটা নিয়ে আসছে, এই টার্মটার সাথে আমি একমত না। কারণ এই টার্মটা সেলফ এক্সপ্লেনেটরি না, এই টার্মটা হওয়া দরকার ছিল ল্যাটিস মেকিং এনার্জি। কারণ এডেক্সেল ল্যাটিস ডিসোসিয়েশন, মানে এডেক্সেল ল্যাটিস এনার্জি বলতে ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জি বুঝে, মানে ব্রেকিং বন্ড। আর ওরা ল্যাটিস এনার্জি বলতে ল্যাটিস মেকিং এনার্জি বুঝে। মানে একটা হচ্ছে ভাঙা আর একটা বানানো। তাহলে সেম বন্ড কথাটা যেটা সেম বন্ড ভাঙতেছে। শেষ করি না রে বাবা, আমার বলতে দাও আগে কি বললাম কথাটা। যদি এখানে ওরা তুমি এটাকে ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জি বলো, মেকিং এনার্জি বলো, ক্যালকুলেশনে যখন হেজেস সাইকেল যাবে তাহলে সাইন বা অ্যারো চেঞ্জ হয়ে যাবে, আর তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি এই টার্মটাকে ওরা শুধু ল্যাটিস এনার্জি বলে, আমি শুই না বুঝতেছি না এটা ওরা কি বলতেছে। এটা ল্যাটিস ব্রেকিং হতে পারে, মেকিং হতে পারে, রাইট অর রং। কিন্তু আমরা এখানে দেখো ক্যামব্রিজ ডেফিনেশন ইউজেস গেসিয়াস আয়ন সলিড ল্যাটিস, মানে এটা মেকিং বন্ড। ঠিক আছে, তাহলে কেউ এটাকে ডিসোসিয়েশন এনার্জি মনে করো না, এটা সবসময় মেকিং বন্ড। তাহলে সিন্স ইট ইজ মেকিং বন্ড, ইট ইজ অলওয়েজ মেকিং বন্ড ইজ অলওয়েজ ব্রেকিং বন্ড ইজ এন্ডোথার্মিক। তাহলে এটা যদি ল্যাটিস ডিসোসিয়েশন এনার্জি হইতো তাহলে ডেল্টা ইজ সবসময় পজিটিভ হইতো, আর আমাদের ল্যাটিস এনার্জি সবসময় কি নেগেটিভ। খেয়াল থাকবে। আচ্ছা, এবার ডেফিনেশনটা কি? ল্যাটিস এনার্জি মানে এখানে আমরা একটা আয়নিক ল্যাটিস বানাইতে চাই, সল্ট। ফাইন, ক্লিয়ার না কথাটা আমার?
একটা আয়নিক ল্যাটিস যে কোনো একটা সল্ট বানাইতে চাই, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, তাহলে এটার ডেফিনেশনটা কেমন? ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ when 1 mole of ionic compound is formed from its gaseous ions under standard condition. Gaseous ion মানে sodium ion in gas form and chloride ion is gas form is equal to sodium chloride solid. এটা হচ্ছে ল্যাটিস এনার্জি, মানে এই গ্যাসিয়াস সোডিয়াম আয়ন এবং গ্যাসিয়াস ক্লোরাইড আয়ন থেকে যদি আমি 1 মোল অফ সোডিয়াম ক্লোরাইড বানাইতে চাই, তাইলে আমার যে এনথালপি চেঞ্জ লাগবে, মানে এনথালপি যেটা রিলিজ হবে, দ্যাট ইজ দ্য ল্যাটিস এনার্জি। বোঝা যায় কথা? হ্যাঁ, তাহলে যদি তুমি ডেফিনেশন পারো, তাহলে তুমি ইকুয়েশনটা তুমি নিজে বানাইতে পারবা না। এই যে এখানে ধরো আমরা বলছি যে সোডিয়াম ক্লোরাইড, তুমি যেই সল্টটা বানাইতে চাও অ্যারো দিয়ে আগে প্রোডাক্টটা লিখলা, এখানেও যেমন আমি আগে অ্যাটোমাইজেশনের প্রোডাক্টটা আগে লিখছি, রিঅ্যাক্ট্যান্ট পরে লিখছি। সো ক্লোরিন গ্যাস লিখছি, এরপর লিখছি হাফ CO2, মেক সেন্স। এখানেও সেম, তুমি ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড বানাইতে চাও, তাহলে কি লিখবা? আগে অ্যারো দিয়ে আয়নিক ল্যাটিস। এটা বানাইতে কি লাগবে বলো তাড়াতাড়ি? ম্যাগনেসিয়াম। সবাই রেসপন্স করো, একজন না শুধু। প্লাস 2টা ক্লোরাইড, 2 moles of chloride in gaseous state. বুঝছো না ম্যাগনেসিয়াম ক্লোরাইড? এখন ল্যাটিস এনার্জি ডেফিনেশনে 2 মার্ক, এটা লিখতে দিলে 1 মার্ক, এত সহজ। কিন্তু এটাই তোমরা ভুল করো। তুমি চিন্তা করো জিনিসটা কত সহজ না? ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ when 1 mole of ionic lattice is formed from its gaseous ion, and gaseous লিখলা না, 1 মার্ক গেল। আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন লিখলা না, আরেক মার্ক গেল। স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে কি? রুম টেম্পারেচার না, এগুলো বলবো হবে। এক্সামে কি লিখবে এটা? 24 298 কেলভিন, 298 কেলভিন। 25 ডিগ্রি সেন্টিগ্রেড না? হ্যাঁ, তাহলে 298 কেলভিন, আমরা তো এখন সব কেলভিনে বলবো। আর কি? কেপিএ বা 1 অ্যাটমসফিয়ার বললে হবে, সহজ। হ্যাঁ, আর কি? 1 mole of solid. Find what is going on. Very good. 1 mole per dm cube. যদি সলিউশন থাকে তাহলে সব সলিউশন 1 mole per dm cube। আর হচ্ছে ওর রুম টেম্পারেচার মানে 298 কেলভিনে ওর যে স্ট্যান্ডার্ড স্টেট ওইটা। এইটার মধ্যে চাইলে নোট যে জায়গায় নেওয়া দরকার ওখানে নোট নিয়ে নিও। ওকে, যেখানে যেখানে নোট নেওয়া দরকার নোট। আমার মনে হয় না এখানে আর কিছু বলার আছে আমাদের। অ্যাটোমাইজেশন ইজ এন্ডোথার্মিক, ল্যাটিস এনার্জি ইজ এক্সোথার্মিক। So 298. হ্যাঁ, 25 প্লাস 273, 298 হয় না? হ্যাঁ, আর অপশন লিখতেছো? তাহলে নাম্বার 2 শেষ। নাম্বার 2 শেষ মানে ফার্স্ট পেজই শেষ। এখানে জাস্ট তোমার এক্সাম টিপস এগুলো আছে, এগুলো তুমি দেখবা। এরপর নেক্সট পয়েন্ট যাই। হ্যাঁ, ফার্স্ট ইলেকট্রন এফিনিটি। ইলেকট্রন এফিনিটি, এফিনিটি মানে কি? অ্যাট্রাকশন, লাভ। হ্যাঁ, লাভ ফর ইলেকট্রন। এখন একটা অ্যাটম, ইলেকট্রন এফিনিটি মানে কি? একটা অ্যাটম ইলেকট্রনকে কি পরিমাণ পছন্দ করে, এটা হলো বাংলা কথা। এটাই আমরা বলতেছি ফার্স্ট ইলেকট্রন এফিনিটি। আমরা দেখো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি পড়ছিলাম, ইলেকট্রন এফিনিটি হচ্ছে ঠিক উল্টা। আয়োনাইজেশন এনার্জি যখন পড়ছিলাম আমরা ইলেকট্রন রিমুভ করছিলাম, এখানে আমরা ইলেকট্রন অ্যাড করব। এটাই হচ্ছে ডিফারেন্স। বোঝা যায়? আয়োনাইজেশন এনার্জিতে আমাদের ছিল ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, থার্ড আয়োনাইজেশন এনার্জি, ফোর্থ, একদম লাস্ট আয়োনাইজেশন এনার্জি। রিলিজ করবে, এটা চিন্তা করো। রিলিজ করার কথা তো। Ionization energy was always endothermic.
আয়োনাইজেশন এনার্জি ওয়াজ অলওয়েজ এন্ডোথার্মিক। কেন? আমরা নিউক্লিয়াস আর আউটার শেল ইলেকট্রনের বা ইলেকট্রন যেটাই আমি রিমুভ করব, ইলেকট্রনের আর নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্স যেটা মানে একটা বন্ড ছিল ওইটাকে ভাঙে আমরা ইলেকট্রনটাকে সরায় ফেলছি। ওকে, এটা কেমন ছিল? যেমন ধরো সোডিয়ামের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি কি ছিল? সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন রিমুভ করছি, রাইট? গ্যাস কোত্থেকে? সোডিয়াম গ্যাস। একটা অ্যাটম 1 মোল অফ অ্যাটম থেকে 1 মোল অফ ইলেকট্রন রিমুভ করছি টু ফর্ম 1 মোল অফ আয়ন উইথ আ 1+ চার্জ। এটা ছিল ডেফিনেশন। একটা gaseous it was the enthalpy change to form 1 mole of gaseous ion with 1+ charge from 1 mole of gaseous atom. In this process 1 mole of electron was removed. দেখো ইকুয়েশনটা তাই বলে। বোঝা যায়? না বুঝলে আবার জিজ্ঞেস করো, আমি আবার বলি। আয়োনাইজেশন এনার্জি পিয়ার প্রেসারে থাইকো না, কেউ জিজ্ঞেস করো। ওয়াসি না বুঝলে জিজ্ঞেস করো। তাসনিম আহনাফ চিল্লায় উঠো যে স্যার এটা বুঝি নাই। কি বললাম কথাটা? আয়োনাইজেশন এনার্জিতে আমরা 1 মোল অফ ইলেকট্রন রিমুভ করছি টু ফর্ম 1 মোল অফ গেসিয়াস আয়ন ফ্রম কোথায়? ফ্রম 1 মোল অফ এনি গেসিয়াস অ্যাটম। আবার যখন এটা ধরো এটা হলো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, তাই না? ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি মানে কি? একটা ইলেকট্রন রিমুভ করছে। যদি এটা 7th আয়োনাইজেশন এনার্জি হতো তাহলে কি হতো? 7th আয়োনাইজেশন এনার্জি। 7th আয়োনাইজেশন এনার্জি আগেই প্রোডাক্ট লিখবা। 7th আয়োনাইজেশন এনার্জি মানে সোডিয়াম 7+ ইন গেসিয়াস স্টেট। 7th আয়োনাইজেশন এনার্জি আগে সবগুলোর আগে প্রোডাক্ট লিখবা, তাহলে তুমি ইজিলি লিখতে পারবা, মনে থাকবে। তাহলে এখান থেকে একটা 1 মোল অফ ইলেকট্রন রিমুভ হবে। তাহলে এটা কোথা থেকে? সোডিয়াম 6+ ইন গ্যাসিয়াস স্টেট। ক্লিয়ার? বোঝা যায়? মনে থাকবে? বর্নহেভার সাইকেল দেখলে এমনি মনে থাকবে, কারণ এগুলো একটু সিম্পল লাগবে তো ওইটা দেখলে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আয়োনাইজেশন এনার্জি ছিল। তাহলে কেউ আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রন এফিনিটিকে মিলায় ফেলো না, দুইটা ঠিক উল্টা জিনিস। ইলেকট্রন এফিনিটি মানে ইলেকট্রনের লাভ, আর আয়োনাইজেশন এনার্জি মানে ইলেকট্রনের হ্যাট্রেড, ইলেকট্রন রিমুভ করতেছে। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট ইলেকট্রন এফিনিটি ডেফিনেশন কি? তাহলে ইট ইজ, তুমি যদি ইকুয়েশনটা দেখো তাহলে বুঝবা। ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ when 1 mole of gaseous ion with 1- charge is formed from 1 mole of gaseous atom. In this process 1 mole of electron is removed. In this process আবার দেখো ইয়াটা দেখো, এটা দেখো, দেখে এবার ডেফিনেশন তুমি বানাও। It is the enthalpy change when 1 mole of gaseous ion with 1- charge is formed from their gaseous atom. ঠিক আছে? In this process 1 mole of electron is removed. Gain, sorry. Gain. Right? Remove কোথায়? আয়োনাইজেশন এনার্জিতে। এটা কি? আচ্ছা স্যার, তাহলে হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি আর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি অফ আয়ন উইথ +1 জি না সেম হবে। জি না, তুমি বলতেছো ডেল্টা এইচ সেম হবে কি না? হ্যাঁ, না মানে ডেল্টা এইচ এর সাইন তো স্যার চেঞ্জ হবে। চেঞ্জ হবে, বাট সেম হবে কি না, same হবে না। সেম হবে না কেন? সব উইয়ার্ড ইয়া আছে তো, শিল্ডিং আছে না উইয়ার্ড ক্লিয়ার করতেছে অনেক জায়গা। হ্যাঁ, আরো তো ডিসক্রিপেন্সি তো কিছু আছেই, একদম এক্স্যাক্টলি সেম হবে না। ওটা দেখো তো ভ্যালুটা কত, এটা তো ওইভাবে মিলায় দেখি নাই। তোমার কোয়েশ্চেনটা ভ্যালিড, দেখো তো মিলায় যে কি হয় এটা। এরপরে আবার তো ঝামেলা আছে। তাহলে এটা বুঝছো এই কথাটা? তাহলে এখানে তুমি কি করতেছো? নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন নিয়ে আসতেছো। এটা কি এক্সোথার্মিক হবে না এন্ডোথার্মিক হবে? এই প্রসেসটা ফার্স্ট ইলেকট্রন এফিনিটি, এটা কি এক্সোথার্মিক হবে না এন্ডোথার্মিক হবে? অলওয়েজ এক্সোথার্মিক। কেন? মেকিং বন্ড। তুমি একটা ইলেকট্রনকে আনতেছো, আইনা নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাক্ট করতেছো, সো ইটস মেকিং বন্ড। ইন দিস রিগার্ড ইট ইজ মেকিং বন্ড, এন্ড ডেল্টা এইচ ইলেকট্রন এফিনিটি ইজ অলওয়েজ এক্সোথার্মিক। ডেল্টা এইচ ইলেকট্রন এফিনিটি 1 এভাবে লিখবা, এটা লিখে রাখো। ডেল্টা এইচ ইলেকট্রন এফিনিটি 1 is negative. এটা যদি সেকেন্ড ইলেকট্রন এফিনিটি করি তাহলে কি হবে? আচ্ছা, এটা শেষ করা যাবে এখন। স্যার ওয়ানটা কি দাঁড়াও, মেজারমেন্ট বলো তো। হ্যাঁ, ওয়ানটা সাবস্ক্রিপ্টেড,
EA1, এরপরটা EA2, এরপরটা EA3, এইভাবে EA3 পর্যন্ত আমাদের নাই, EA2 পর্যন্তই আছে সিলেবাস, ঠিক আছে? EA3 লাগবে না। কেন? মানে অ্যালুমিনিয়াম অক্সাইডই নাই তোমার সিলেবাসে, শুধু 2+ চার্জ অ্যান্ড 2- চার্জ আয়নস ল্যাটিস এনার্জিতে আর কি, মানে বর্নহেভার সাইকেল, এর জন্য ওইটা লাগবে না। ওকে, আচ্ছা মেজাবিন বলে তো ইলেকট্রন অ্যাফিনিটি 2 ইকুয়েশনটা কেমন লিখবো যদি ইলেকট্রন অ্যাফিনিটি 2 হয়? আগে প্রোডাক্টটা লেখো, ইলেকট্রন অ্যাফিনিটি 2, তাহলে প্রোডাক্ট কি হবে? এক্স এর জায়গায় এক্স, হ্যাঁ, -2, very good, in gaseous state starting x -1 in gaseous state, right, plus 1 mole of electron, এই ফাইন দেখো বোঝা যায় নাকি? ডেল্টা H ইলেকট্রন অ্যাফিনিটি 2, এইটা কি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এক্সোথার্মিক কি না? থার্মিক স্যার, তাই না? এটাও এক্সোথার্মিক না? আনফরচুনেটলি ইট ইজ এন্ডোথার্মিক। Why? এইজন্যই বলো। কেমিস্ট্রি ভালো লাগে না স্যার। না না ভালো লাগবে, বলো নোহা, বলো না, কেন কেন তুমি মাথা নাড়ছো তো, বলো কেন? কেউ ধরতে পারতেছো না এন্ডোথার্মিক কেন হবে? একটা নেগেটিভলি চার্জ আয়নের মধ্যে একটা নেগেটিভলি চার্জ ইলেকট্রন তুমি ঢুকাইতেছো, ওর নেগেটিভ রিপালস করবে। তার মানে কেমিস্ট্রি ভালো লাগে, তাই না? না, এটা তো ফিজিক্সের কনসেপ্ট স্যার। এক্সপান্স করো, তোমার বক্তব্য এক্সপান্স করো। স্যার, এটা তো তাহলে একটা নেগেটিভলি চার্জ আয়নের মধ্যে আমি একটা নেগেটিভলি চার্জ ইলেকট্রন ঢুকাইতেছি, ইট শুড বি আ রিপালশন ফোর্স, আমার জোর করে ঢুকাইতে হবে, তাহলে আমার বাইরে থেকে এনার্জি দেওয়া হবে। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি 1 ইজ এন্ডোথার্মিক, whereas ইলেকট্রন অ্যাফিনিটি 2 ইজ এক্সোথার্মিক, সরি উল্টা, ইলেকট্রন অ্যাফিনিটি 1 ইজ এক্সোথার্মিক প্রসেস, whereas ইলেকট্রন অ্যাফিনিটি 1 ইজ এন্ডোথার্মিক। বোঝা যায় না কথা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তোমরা লাস্ট ক্লাসেও বলছি, লাস্ট ক্লাস তো ক্লাস নেই, শুধু কি করে সামারি। মেসেজ দিস, মানে কি বলে এটারে, ওই Preview. পার্সিউ করছি তোমাদেরকে, পার্সিউ যে পড়তে হবে। এখন তুমি এই জিনিস ফালা রাখতে পারবো না, এই যে যতগুলো কথা বলতেছি সব মোটামুটি নতুন কথা বলতেছি না? প্রত্যেক ক্লাসে দেখবো আমরা নতুন নতুন কথা বলবো, কোনো ক্লাসে সেম কথা বলবো। এএসএ যেমন ছিল, আচ্ছা ঠিক আছে স্যার এটা তো ও লেভেলসে পড়ছি, এমন কিছু দেখবা না যে স্যার এটা তো এএসএ পড়ছি, পাবা না। তাহলে প্রত্যেক ক্লাসে তোমার নতুন নতুন জিনিস ঢুকবে, এখন তুমি 2টা নতুন জিনিস একসাথে পারবা না। আজকে সানডে, টিউসডে বহুত দেরি আছে, এর মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিও এটার পিছনে, 1 ঘন্টা পড়ো পরের ক্লাসে আসার আগে। আহনাফ স্যার, আচ্ছা তাইলে ইলেকট্রন অ্যাফিনিটি 1, ইলেকট্রন অ্যাফিনিটি 2, ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনেশনটাই ওরা বেশি জিজ্ঞেস করে, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনেশন তো তুমি ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনেশনের মতোই করে বানায় লিখতে পারবা। ইট ইজ দ্য এনথালপি চেইন when 1 mole of gaseous atom each gains 1 electron to form 1 mole of gaseous ion with 2- charge from 1 mole of gaseous ion with 1- charge. In this process 1 mole of electron is removed. তুমি তোমার মতো বানায় দাও, বুঝছো না? ইকুয়েশনটা দেখা দেখা তুমি জিনিসটাকে বানাও, তাইলেই হবে। আর ডেফিনেটলি মেমোরাইজ করে ফেললে তো খুবই ভালো, মেমোরাইজ না করলে তোমার টাইম খাবে। 2 ঘন্টার পেপার অনেক বড় পেপার, একসময় আবার স্যার বলে দিল যে করতে হবে। ডেফিনেশনের জন্য তুমি করতে পারবো না। আচ্ছা, শেষ করতে পারবো? কি শেষ করতে পারবো? হ্যাঁ, মানে ওই যে ধরো ডেফিনেশন তুমি চিন্তা করতেছো গালে হাত দিয়ে, যে ল্যাটিস এনার্জির ডেফিনেশনটা যে কি ছিল, এই গালে হাত দিলে শেষ, স্যার টাইম গালে হাত থাকবে দিয়ে আছে, আমি ডেফিনেশন লেখা 2-3বার কাটি স্যার। হ্যাঁ, এটা ভালো লাগে না, স্যার। কাটলে সমস্যা, এটা একটু মেমোরাইজেশন দরকার, কারণ এগুলো তোমার মার্ক, একদম সিল্ড মার্ক, এগুলো তুমি পাবাই, এগুলো আসবেই। ওই কোয়েশ্চেন একটা ধরো ল্যাটিস এনার্জির কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে ল্যাটিস এনার্জি, সবগুলোই ল্যাটিস এনার্জির কোয়েশ্চেন তুমি পাবে। তো এটা স্টার্টই করবে ডিফাইন ল্যাটিস এনার্জি, ডিফাইন অ্যাটমাইজেশন, হ্যাঁ, এইভাবে স্টার্ট করবে কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেনটা এরকম হবে। আচ্ছা, ফ্যাক্টরস এফেক্টিং ইলেকট্রন অ্যাফিনিটি। আয়োনাইজেশন এনার্জিতে 3টা ফ্যাক্টর ছিল না? 1টা, 2টা, 3টা। আমাদের এখানেও মেইন ফ্যাক্টর 3টা, কিন্তু আরও 2টা ফ্যাক্টর আমি এখানে নিয়ে আসছি। এই 2টা ফ্যাক্টর জাস্ট ইনফরমেশন আকারে মাথায় রাখো,
এই দুইটা ফ্যাক্টর নিয়ে তোমার এক্সাম হলে লেখা দরকার নেই, আচ্ছা হ্যাঁ, নট ফর এক্সাম পারপাস, নট ফর এক্সাম পারপাস। তাহলে নিউক্লিয়ার চার্জ আয়নাইজেশন এনার্জি যা ছিল, গ্রেটার দ্য নিউক্লিয়ার চার্জ গ্রেটার উইল বি দ্য ইলেকট্রন অ্যাফিনিটি, মোর এক্সোথার্মিক উইল বি দ্য ইলেকট্রন অ্যাফিনিটি, তাই না? আমরা কিন্তু ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে কথা বলতেছি, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে আমাদের বর্ন-নেভার সাইকেলে লাগবে, এর জন্য আমরা বলছি। সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে ফ্যাক্টরস নিয়ে আমরা অত কথা বলবো না, শুধু তুমি ওইটা জানবা যে এন্ডোথার্মিক সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটিটা, ওইটা আমরা একটা জায়গায় লেখা দিছি, ওইটা তুমি পাবা। কিন্তু তুমি আগে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটিতে ফ্যাক্টরস এফেক্টিং ইলেকট্রন অ্যাফিনিটি, এটা খেয়াল করো, 3 মার্কের কোয়েশ্চেন, 3 মার্কসের কোয়েশ্চেন, 3টা পয়েন্ট। নিউক্লিয়ার চার্জ গ্রেটার দ্য নিউক্লিয়ার চার্জ মোর এক্সোথার্মিক উইল বি দ্য ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটি। আর এখন কেউ যদি লেখো ল্যাটিস এনার্জি উইল বি মোর, ল্যাটিস এনার্জি উইল বি লেস, কোনো মার্কস পাবো না। মোর এক্সোথার্মিক লেস এক্সোথার্মিক লেখা লাগবে, স্যার মোর নেগেটিভ লেস নেগেটিভ লিখতে পারবে, কিন্তু লেস মোর লিখতে পারবো না, শুধু লেস মোর উইল নট ওয়ার্ক, ঠিক আছে? তাহলে তোমাকে জানতে হবে যে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে একটা এক্সোথার্মিক প্রসেস, তাহলে এটা মোর এক্সোথার্মিক অর লেস এক্সোথার্মিক, এইভাবে লিখতে হবে সবগুলো। আচ্ছা, তাহলে গ্রেটার দ্য নিউক্লিয়ার চার্জ ইএ ইজ মোর নেগেটিভ, মানে মোর এক্সোথার্মিক, একই কথা, তাই না? অ্যাটমিক রেডিয়াস, তাহলে স্মলার অ্যাটমস ব্রিংস ইনকামিং ইলেকট্রন ক্লোজার টু দ্য নিউক্লিয়াস মেকিং ইলেকট্রন অ্যাফিনিটি মোর এক্সোথার্মিক, মোর নেগেটিভ, ঠিক আছে? যদি ডিস্টেন্স কম হয় তাহলে কি ইজিলি ইলেকট্রন তো তুমি দিতে চাইতেছো, তাহলে যদি শেল নাম্বার কম থাকে তাহলে নিউক্লিয়াস খুব ভালো অ্যাট্রাক্ট করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াসের কথা বলতেছি, শেলটা কতটুকু দূরে কতটুকু কাছে, তাই না? রাহাত, বুঝতেছো আমার কথা? ওইটাতে নোট নাও, কিন্তু ওইটা কম দেখো, আমার চেহারার দিকে তাকায়ও, এক্সপ্রেশন দেখো। আচ্ছা, আর শিল্ডিং কি? ইনার অরবিটালস আর ইনার শেলস, তাই না? তাহলে শিল্ডিং যত বেশি হবে, ইলেকট্রন তো আমরা ইনকামিং করতে চাইতেছি, ওরা তারাই দিবে, তাই না? তাহলে গ্রেটার দ্য শিল্ডিং, অত কঠিন হবে আমার হচ্ছে ইয়েটা, ইলেকট্রন এফিনিটি কমে যাবে। বলছি যে লাভ ফর ইলেকট্রন, নিউক্লিয়াস আর মাঝখানে যদি অনেকগুলো ইলেকট্রন থাকে, আমি যে ইলেকট্রনটাকে আনতে চাইতেছি নিউক্লিয়াসের ওর প্রতি অ্যাফিনিটি কম থাকবে, তাহলে গ্রেটার দ্য শিল্ডিং মেকিং দ্য ইলেকট্রন অ্যাফিনিটি লেস নেগেটিভ, এটা কিন্তু লেস, আর দুইটা মোর, লেস নেগেটিভ মানে লেস এক্সোথার্মিক, যে কোনো কিছু লিখতে পারবে। আচ্ছা, কেউ যদি ইলেকট্রন রিপালশন আর স্টেবিলিটি অফ ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট জানতে চাও বলো, নাহলে বলবো না। হ্যাঁ, 5 নাম্বারটা জানতে চাই, 4 নাম্বারটা বলছি। ইলেকট্রন রিপালশন জিনিসটা কি? যদি এমন কোনো অরবিটালের মধ্যে ইলেকট্রনটাকে তুমি অ্যাড করতে যাও যে অরবিটালের মধ্যে অলরেডি একটা সিঙ্গলি ফিল্ড, মানে অরবিটালটা সিঙ্গলি ফিল্ড, একটা ইলেকট্রন অলরেডি আছে, ওটাকে যদি তুমি পেয়ার আপ করতে চাও তাহলে কি হবে? স্পিন পেয়ার রিপালশন হবে, সো তুমি ঝামেলায় পড়বে, তাহলে ওইটারে ও তাড়ায় দেওয়ার চেষ্টা করবে, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাবে, লাভ ফর ইলেকট্রনস ফর দ্যাট নিউক্লিয়াস, মাদার নিউক্লিয়াস কমে যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে একটা পয়েন্ট। তাহলে এটা নিয়ে তোমার খুব বেশি ডিসকাশন নাই, মানে এটা তোমার যে খুব বেশি, আমরা তোমাকে প্রিপেয়ার করতেছি বর্ন-নেভার সাইকেল ড্র করার জন্য, বুঝছো না? তাহলে এগুলো তোমার বর্ন-নেভার সাইকেলে খুব বেশি কাজে লাগবে না, এবং এটা তোমার লেখাও দরকার নেই, এই যে তোমরাও কিন্তু এটা ক্রস দিয়ে দিবা, আবার মানে এই জায়গাটা ক্রস দিয়ে দাও, নাহলে তোমরা কিন্তু আবার এই 5টা পয়েন্ট লিখে দিবা, তখন আমার মার্কিং পয়েন্ট চলে যাবে, মার্কিং পয়েন্ট গেলে এত সমস্যা। ধরো নিউক্লিয়ার চার্জ লিখলা, শিল্ডিং না লিখে ইলেকট্রন রিপালশন বা স্টেবিলিটি অফ দ্য ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট ওটা লিখলা আমরা, ঠিক আছে? বুঝছো? তাহলে প্রথম 3টা পয়েন্ট, ওইটাই হচ্ছে 3টা মার্কিং পয়েন্ট। আচ্ছা, স্টেবিলিটি অফ ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট কি, ক্যান কি, কজ এক্সেপশন। যেমন ধরো আমরা বলছিলাম যে ম্যাঙ্গানিজ আর কপারের হাফ ফিল্ড ডি অরবিটাল আছে আর ফুল ফিল্ড ডি অরবিটাল আছে, খেয়াল আছে? হ্যাঁ, 4s1 3d5, 4s2 3d4 না হয়ে 4s1 3d5 হয়েছিল ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট, মনে আছে? ম্যাঙ্গানিজ আর কপার, আচ্ছা হ্যাঁ বুঝছো, মনে আছে? মানে ম্যাঙ্গানিজ তো নরমালি হওয়ার কথা 4s2 3d4, ওইটা না হয়ে 4s1 3d5 হয়েছিল না? আর কপারে 4s2 3d9 হওয়ার কথা, ওইটা হইতেছিল 4s1 3d10। কেন? কারণ ডি অরবিটালে আমরা জানি 10টা ইলেকট্রন থাকে, ঠিক আছে?
তাহলে ফুল ফিল ডি অরবিটাল আর হাফ ফিল ডি অরবিটাল ইজ মোর স্টেবল দেন এনি আদার ইলেকট্রনিক কনফিগারেশন। এই কারণে ওইটা অ্যাচিভ করার জন্য ম্যাঙ্গানিজ 4s1 3d5 হয়ে গেছিল, 4s2 3d5 এর 3d5 না 3d4 না হয়ে, আর কপার 3d10 করার জন্য 4s কে 1 করে ফেলছিল। ঠিক আছে, তাহলে এটা কি ক্রোমিয়াম ছিল, সরি হ্যাঁ ইউ আর রাইট, ক্রোমিয়াম ছিল। ক্রোমিয়াম ওয়াজ 24 না, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার 24, রাইট, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার 24, ক্রোমিয়ামের কপার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, হাফ ফিল ডি অরবিটাল। তাহলে এই স্টেবিলিটি অফ ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টে ধরো একটা হাফ ফিল ডি অরবিটাল অলরেডি আছে, মানে ক্রোমিয়ামের মধ্যে ক্রোমিয়ামকে তুমি ইলেকট্রন অ্যাড করতে চাও, ইউ আর ইন ট্রাবল, কারণ ওর স্টেবিলিটি ভাঙতে চাইতেছে। এরপর যদি তুমি ইয়ের ক্ষেত্রে বলো, যেগুলো ধরো হাফ ফিল্ড লাইক নাইট্রোজেন, পি অরবিটালে নাইট্রোজেনের 2p6 হওয়ার কথা না, মানে 2p6 তো হাইয়েস্ট, 2p3 মানে সবগুলো সিঙ্গলি ফিল্ড অরবিটাল আছে। এটার ক্ষেত্রে ইলেকট্রন রিপালশনও পসিবল, আবার হাফ ফিল্ড পি অরবিটালও পসিবল, তিনটাই সিঙ্গলি ফিল্ড অরবিটাল। এগুলোতে ইলেকট্রন ঢুকাইতে তোমার একটু যতটুকু দরকার এর চেয়ে একটু বেশি এনার্জি লাগবে, মানে এনার্জি রিলিজ হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি এইটার ডিসকাশন, যে ইলেকট্রন রিপালশনের ক্ষেত্রে। আর স্টেবিলিটি, যদি কোয়ান্টাম স্টেবিলিটি যেটা বলে, কোয়ান্টাম ফিজিক্সের অ্যাসপেক্ট থেকে কোয়ান্টাম স্টেবিলিটি মানে কোনো রিজন নাই, বাট এটাতে ইলেকট্রন অ্যাড করতে আমার বেশি এনার্জি লাগতেছে, বিকজ অফ হোয়াট, বিকজ অফ এটার কোয়ান্টাম স্টেবিলিটি। 5টা ইলেকট্রন আছে তো রিজন স্যার, কোয়ান্টাম স্টেবিলিটি। হ্যাঁ, কোয়ান্টাম স্টেবিলিটি আছে তো রিজন স্যার। আছে, বাট কোয়ান্টাম ফিজিক্স তো আমি নিজেই বুঝি না। ওই যে তোমাদেরকে ভিডিও পাঠাইছিলাম না একটা, কোয়ান্টাম ফিজিক্স যে বুঝে বসে, সে আসলে কিছুই বুঝলো না। ঠিক আছে, তো ওই প্রফেসরের লেকচারটা সবচেয়ে ভালো লাগছিল ইউনিভার্সিটিতে। উনি বলতেছে যে কোয়ান্টাম ফিজিক্সের ফার্স্ট লেকচার, তো দিতে আইসা বলতেছে যে আমি প্রায় 40 বছর ধরে কোয়ান্টাম ফিজিক্স পড়াই, মোস্ট প্রবাবলি। তো কোয়ান্টাম ফিজিক্স 40 বছর ধরে পড়াই, সো আই কিপ অন ফরগেটিং অ্যান্ড কিপ অন মিসআন্ডারস্ট্যান্ডিং কোয়ান্টাম ফিজিক্স। তো আমি 40 বছর ধরে কোয়ান্টাম ফিজিক্সকে মিসআন্ডারস্ট্যান্ড করতেছি, এবং আমি শুধু মিসআন্ডারস্ট্যান্ড করেই যাইতেছি। সো আমরা তোমাদের 4 বছরের কোর্স, তোমরা এটাকে উই উইল কন্টিনিউ টুগেদার, যে এটাকে আমরা মিসআন্ডারস্ট্যান্ড করতে থাকি। ঠিক আছে, সো আমরা যত বেশি মিসআন্ডারস্ট্যান্ড করবো, আমরা তত বেশি ভালো ফিজিস্ট হয়ে উঠবো। ঠিক আছে, তার এই লেকচারটা খুবই সুন্দর ছিল। আচ্ছা, কন্টেন্ট হেভি, গ্রুপ 17, গ্রুপ 16, এই দুইটা ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে আমাদের এই দুইটাই দরকার। কেন? গ্রুপ 17 মানে কি? হ্যালোজেন্স, রাইট? হ্যালোজেন্স। আর গ্রুপ 6 মানে অক্সিজেন, সালফার, যেগুলো আসলে মেইনলি নেগেটিভলি চার্জ আয়ন ফর্ম করে। আর আমাদের বর্নহেভার সাইকেলে আমরা বলছি আমরা নাইট্রাইডে যাব না, মানে 3- চার্জে আমরা যাব না, আমরা 1- আর 2- চার্জ আমাদের সিলেবাসে আছে, এরপরে রাখি। আচ্ছা, এখানে দেখো গ্রুপ 17-এ ট্রেন্ড কি? ট্রেন্ড হচ্ছে ডাউন দ্য গ্রুপ, যেহেতু অ্যাটমিক রেডিয়াস বাড়তেছে, তোমার ফ্লোরিনটা সবচেয়ে বেশি মোস্ট এক্সোথার্মিক হওয়ার কথা। বাট এখানে চেঞ্জ আছে। কেন? চেঞ্জটা কেন আছে এটা বলতেছি। ইলেকট্রন অ্যাফিনিটিস আর ভেরি নেগেটিভ বিকজ হ্যালোজেন্স নিড অনলি 1 ইলেকট্রন টু কমপ্লিট দ্য আউটার শেল। তাহলে এটা সবচেয়ে এক্সোথার্মিক। গ্রেটার দ্য এক্সোথার্মিক ভ্যালু, মানে মোর দ্য এক্সোথার্মিক ভ্যালু, মোর ইজ দ্য ইলেকট্রন অ্যাফিনিটি, রাইট অর রং? ও অনেক বেশি ফন্ড অফ ইলেকট্রন, তার মানে কি ও অনেক বেশি এটা অনেক বেশি এক্সোথার্মিক প্রসেস হবে। এখন ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইয়ে তো ইলেকট্রন অ্যাফিনিটি তো বেশি হওয়ার কথা। দেখো, তুমি কি এটুতে? তুমি কি আজকেই জয়েন করলা? হ্যাঁ, এই মাত্র জয়েন করলাম। আচ্ছা, 2টা ক্লাস, হ্যাঁ, 1:50 এসে বসে থাকতাম, আমরা 1:10 ক্লাস শুরু করতে চাই। আচ্ছা, তাহলে ক্লোরিনেরটা কেন বেশি? ইলেকট্রন দেখো, ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কেমন? 2-7, রাইট? ক্লোরিনের কেমন? মানে সিম্পল ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দেখাইতেছি, তাহলে বুঝতে ইজি হবে। 287, রাইট? দেখো, ফ্লোরিনের যে সেকেন্ড শেলটা, ইটস আ বিট স্মল,
মানে পপুলেশন অনেক বেশি টাইট সিচুয়েশন আর কি, মানে এইটুক জায়গার মধ্যে 7টা ইলেকট্রন চিপাচিপি করে বসছে, ওইটার মধ্যে তুমি আরেকটা ইলেকট্রন বসাইতে চাইতেছো। এটা ফ্লোরিনের জন্য নেওয়াটা একটু ডিফিকাল্ট, এর জন্য ওর এক্সোথার্মিক নেচারটা একটু কম, মানে ইট ইজ আ বিট লেস এক্সোথার্মিক। ক্লোরিনে অন দ্য আদার হ্যান্ড 7 ইলেকট্রনস, জায়গা একটু বেশি। আগের রূপের মতো ক্যাপাসিটি অনেকটা বলতে পারো, চাইতেছেন বাট তাও দিতে পারতেছেন অনেকটা বলতে পারো ইলেকট্রন রিপালশনের জন্য, তাই না? তাহলে এইটাই আমরা এখানে বলছি। দেখো, ক্লোরিন ইজ মোর নেগেটিভ দ্যান ফ্লোরিন। রিজন কি? ফ্লোরিন ইজ ভেরি স্মল, ফ্লোরিনের আউটার শেলটা ইজ ভেরি স্মল, সো দ্য ইনকামিং ইলেকট্রন এন্টার্স এ কম্প্যাক্ট 2p অরবিটাল and faces stronger repulsion from the other electrons inside the shell, মানে আউটার শেলের মধ্যে। তো এটা হচ্ছে সিম্পল একটা ইয়ে, এটা তোমার আমরা খুব বেশি কোয়েশ্চেন করবো না, বাট এই জিনিসটা জাস্ট প্যাটার্নটা তুমি রাখলা। সালফারও সেম, সালফার এন্ড অক্সিজেন একই রিজন। সালফার হচ্ছে 3p অরবিটাল অ্যান্ড দ্য শেল ইজ আ বিট লার্জার, থার্ড শেল, এর জন্য সালফারের নেচারটা একটু মোর এক্সোথার্মিক, অক্সিজেনটা একটু লেস এক্সোথার্মিক। আমাদেরকে রিজন মনে রাখতে হবে প্রত্যেকটা, নাকি জাস্ট হচ্ছে ট্রেন্ড করে রাখলে হবে কোনটা কোনটা? রিজন তো ওই যে ফার্স্ট ইলেকট্রন অ্যাফিনিটির যে 3টা রিজন বলছি, এই 3টা রিজনই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রিজন: নিউক্লিয়ার চার্জ, অ্যাটমিক রেডিয়াস আর শেল্ডিং। সালফারের এটাও তো ওই যে অক্সিজেন ছিল ফার্স্টে, বাট হ্যাঁ ওইটা তো হচ্ছে অন্য রিজন। ওইটা তো তুমি বলবা হচ্ছে যে অ্যাটমিক রেডিয়াসটা মানে সেকেন্ড শেল 7টা ইলেকট্রন, থার্ড শেলে 7টা ইলেকট্রন, ওভার পপুলেটেড, ক্রাউডেড, ইলেকট্রন দিয়ে অনেক ক্রাউডেড সেকেন্ড শেলটা, স্পেস কম, বুঝছো? তো এইটার জন্য দুইটার রিজনই দেখো সেম। একটা হচ্ছে অরবিটাল দিয়ে আমরা বলছি, দুইটাই বলতে পারো অরবিটাল দিয়ে, সমস্যা নেই। একটা 2p অরবিটাল, একটা 3p অরবিটাল, ঠিক আছে? সো দ্যাটস দ্য রিজন। তাহলে এটা খুব বেশি মনে হয় না ডিফিকাল্ট, এটা ঠিক আছে, এটা পারবো। এক্সাম টিপসগুলো দেখো, মোর নেগেটিভ একটি ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইজিয়ার টু অ্যাড ইলেকট্রন, এইটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ভুলে যাবে না। যত বেশি এক্সোথার্মিক ইলেকট্রন অ্যাফিনিটিটা, তার মানে অত ভালো অ্যাট্রাক্ট করতেছে ইলেকট্রনকে, অ্যাফিনিটিটা অত বেটার। গুড, ঠিক আছে। হ্যালোজেনস ভার্সেস গ্রুপ 16। হ্যালোজেনগুলোর যেহেতু মাত্র একটা ইলেকট্রন লাগবে, তাহলে হ্যালোজেনগুলো অনেক ভালো ইলেকট্রন অ্যাফিনিটি থাকবে, প্লাস নিউক্লিয়ার চার্জ বেশি, নিউক্লিয়ার চার্জ বেশি। বাট নিউক্লিয়ার চার্জই তো আসলে ইস্যুটা কিন্তু নিউক্লিয়ার চার্জ। 17 প্রোটনস, এর জন্য অ্যাট্রাকশন ভালো, বুঝছো না? তাহলে হ্যালোজেনগুলোর চেয়ে হ্যালোজেনগুলোর অ্যাট্রাকশন, ইলেকট্রন অ্যাফিনিটি গ্রুপ 16গুলোর চেয়ে একটু বেশি থাকবে। কি লাগবে তোমার? আর এক্সেপশন হচ্ছে ক্লোরিন, সালফার, অক্সিজেন, এই দুটো হচ্ছে এক্সেপশন। স্মল সাইজ মানে why exceptions happen, স্মল সাইজ মানে স্মল সাইজ অফ দ্য শেল, হ্যাঁ, স্মল সাইজ অফ দ্য শেল। আচ্ছা, তাহলে এই হলো তোমার আমাদের লেখাপড়া শেষ এখানে। এবার বর্নহেভার সাইকেলে ঢুকবো। বর্ন মানুষের নাম, বর্নহেভার দুইজনই মানুষের নাম। না হেভারটা ঠিক আছে, তা ভুলে আছে নিশ্চিত। বর্ন ওরা মনে হয় লিখে BORNE, বাট এইখানে BORN দিয়ে লেখা আছে, মানে অনেকের নাম আছে না কি বর্ন, BORNE থাকে মনে হয়, হোয়াট এভার। তাহলে এই হচ্ছে তোমার এখানে কোয়েশ্চেন থাকলে করো। আজকে স্টার্ট করে শেষ করতে পারবো না, মানে ইয়েটা বর্নহেভার সাইকেল। এই যে দেখছো, তোমরা যদি আরেকটু টাইম মতো আসতো, এটা করা যাবে একটু 5-10 মিনিটের জন্য একটা লেসন আগায় ফেলা হবে। আচ্ছা, বর্নহেভার সাইকেল কি? এটা হচ্ছে হেইসেস সাইকেলের মতো একদম, AS এ যেটা হেইসেস সাইকেল পড়ছো ওইটাই, বাট এটার মধ্যে আরো কিছু জিনিস অ্যাড হবে। আর বর্নহেভার সাইকেল ইজ অ্যান এনার্জি সাইকেল বেসড অন হেইসেস সাইকেল ল, used to relate the enthalpy change of formation of an ionic compound to atomization. এই ডেফিনেশনটা আমরা দিছি, এটা এক্সামের জন্য না। তার মানে আমরা বলছি বর্নহেভার সাইকেল ইজ অ্যান এক্সটেনশন অফ হেইসেস সাইকেল, দ্যাটস দ্য পয়েন্ট যেটা বলতে চাইছি। ওরা তো বাংলায় বলছে, আমরা কেমিস্ট্রি ভাষায় বললাম ইট ইজ দ্য এক্সটেনশন, দ্যাটস ইট। মানে ওরা কেমিস্ট্রি ভাষায় বলছে, আমরা বাংলায় বললাম।
ইট ইজ দ্য এক্সটেনশন অফ এইচএস সাইকেল এইভাবে স্যার ডিফারেন্স ইন নেচার আরে শেষ করি তাইলেই তো ডিফারেন্স বুঝে দেবো আচ্ছা এবার আসো স্টেপস ইন আ বর্নহেভার সাইকেল এগুলো কিছুই বলে লাভ নেই আমি এটা দেখাই তাহলে বুঝবা এই দেখো তোমাদের পেজ খালি হ্যাঁ না স্যার ভালো কাজ করে দিয়েছে হ্যাঁ এটা ওয়ার্কিং এখন তোমরা কিছুই লিখবা না এখানে আমি এখানে লিখবো লিখে একটা স্ক্রিনশট দিব এটা তোমরা নিয়ে যাবা এরপর নিজেরা না দেখে ড্র করবো বাসায় ঠিক আছে ওকে স্টার্ট করি আমরা ল্যাটিস এনার্জি পড়তেছিলাম যে 1 mole of ionic solid is formed ionic lattice is formed from their gaseous ions in standard condition তাই না এই ভ্যালুটা ইয়ে দিয়ে বাইর করা যায় না মানে এক্সপেরিমেন্ট করে বাইর করা যায় না স্যার কোনটা স্যার এই যে ল্যাটিস এনার্জি এটা ওই যে অন্যগুলার ভ্যালু ফরমেশন টার্মেশন এগুলোর ভ্যালু দিয়া ম্যাথমেটিক্যালি বাইর করতে হয় হেসেস সাইকেলে আমরা যেটা করছি তার মানে এটার প্র্যাকটিক্যালি একটা আজের জিনিস না না আজকে জিনিসটা প্রুফ না না ইয়ে করলে ওইটাই তো আসে পুরাটা করলে তো ওইভাবেই আসে আচ্ছা স্টার্টিং পয়েন্ট কোনটা আমরা এখন একটা হেইসেস সাইকেলের মতো একটা সাইকেল ড্র করবো এটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে ডেল্টা এইচ ফর্মেশন তাহলে ডেল্টা এইচ ফর্মেশনের ডেফিনেশন কি ছিল ডেল্টা এইচ ফর্মেশন কোনটার ধরো সোডিয়াম ক্লোরাইড সলিড এটার ডেফিনেশন কি ছিল It is the enthalpy change when 1 mole of solid or 1 mole of compound is formed from their element under standard condition. Very good. So, element under standard condition, sodium হচ্ছে solid আর chlorine is a half Cl2 in gaseous state. তাহলে এটা হচ্ছে delta H formation. হইছে একটা অ্যারো আমরা কি বাই করতে চাই ল্যাটিস এনার্জি মানে delta H lat from gaseous ion এটা একটা এক্সোথার্মিক প্রসেস রাইট এর জন্য অ্যারো কি অ্যারো এক্সোথার্মিক প্রসেসে অ্যারো ডাউনওয়ার্ড ভেরি গুড তাহলে ডেল্টা এইচ ফর্মেশনও ডেফিনেটলি একটা এক্সোথার্মিক প্রসেস এর জন্য এটা ডাউনওয়ার্ড তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট কোনটা ডেল্টা এইচ ফর্মেশন সবসময় ঠিক আছে আচ্ছা এবার ডেল্টা এইচ ল্যাটের ডেফিনেশন জানি আমরা হ্যাঁ gaseous ডেল্টা এইচ ল্যাটের ডেফিনেশন কি সোডিয়াম আয়ন ইন গ্যাস plus chloride ion in gas is equal to sodium chloride in solid state কেউ কিছু লেখো না শুধু তাকায় থাকো এটা আমি স্ক্রিনশট দিব ওকে তাহলে এইটা দেখা আমরা পুরো বর্নহেভার সাইকেলটা ড্র করব আমাদের টার্গেট কোথায় সোডিয়াম আয়নকে গ্যাস বানানো রাইট তাহলে আমরা সোডিয়াম আয়নকে আগে গ্যাস বানাই ঠিক আছে কিভাবে সোডিয়াম আয়নকে যদি আমরা অ্যাটম বানাইতে চাই আমাদের কি লাগবে atomization লাগবে অ্যাটমাইজেশন সোডিয়ামকে অ্যাটমাইজেশন লাগবে গ্যাসিয়াস করা লাগবে তাহলে সোডিয়ামকে আমরা গ্যাস বানাইলাম প্লাস হাফ Cl2 যেভাবে আছে ওইভাবে রাখা দিলাম ইন গ্যাস দাঁড়াও এটা হচ্ছে ডেল্টা H অ্যাটমাইজেশন অফ সোডিয়াম এই অ্যারোটা কোন দিকে উপরের দিকে কেন আমরা বলছি অ্যাটমাইজেশন ইজ অলওয়েজ এন্ডোথার্মিক আজকেই বলছি তোর নাম কি মাহাদিয়া তুমি কোন মাহাদিয়া স্যার প্রিগারে ছিল আচ্ছা তাহলে অ্যাটমাইজেশন অফ সোডিয়াম হ্যাঁ রাইট এবার সোডিয়াম আয়নকে আমরা অ্যাটমাইজ করছি আমাদের সোডিয়ামকে আয়নকে কি করা লাগবে টার্গেট আয়নাইজেশন করতে হবে আহাফ টার্গেট কি সোডিয়াম আয়নকে গ্যাসিয়াস আয়ন সোডিয়ামকে আয়ন বানাইতে হবে গ্যাসিয়াস স্টেটে তাহলে সোডিয়াম অ্যাটম থেকে এটা যদি বানাইতে চাই এটা কি ও আমাদের ক্লোরিনকে অ্যাটমাইজ করা লাগবে আর এটা পরে আসো আগে সোডিয়াম শেষ করে নিই তাহলে সোডিয়াম আয়ন ইন গ্যাস রাইট হ্যাঁ এটা কি জিনিস অ্যাটম ইট ইজ দ্য মানে আমরা ফার্স্ট জেনারেশন এনার্জি অফ সোডিয়ামের ডেফিনেশন কি পড়ছি ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ when 1 mole of gaseous ion with 1 plus charge is formed from 1 mole of gaseous atom under standard condition পড়ছি না তাহলে এটা হচ্ছে ডেল্টা H আয়নাইজেশন এনার্জি 1 অফ হোয়াট সোডিয়াম
স্যার এটা একটা ইয়ে আছে তো আমরা হ্যাঁ কি ঝামেলা? ধর আমরা বলতেছি হচ্ছে কি আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন, ঠিক আছে না? আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন তো আমার সোডিয়াম হচ্ছে গ্যাসে থাকে না, সলিডে থাকে। আর আমাদের আয়নাইজেশন এনার্জি যেটা আছে সেটা হচ্ছে গ্যাসে। স্টার্টিং পয়েন্ট কি আন্ডারস্ট্যান্ডার্ড কন্ডিশন? এবার ওইটা যদি আমি স্ট্যান্ডার্ড কন্ডিশনে রাখিও তাহলে তো এটা সলিড থাকবে। কোনটা? সোডিয়াম ধরেন না, না। 25 ডিগ্রি তাপে সোডিয়ামে গ্যাস। আমরা আন্ডারস্ট্যান্ডার্ড কন্ডিশনটা সোডিয়াম আয়ন গ্যাসকে বলতেছি না, আমরা বলতেছি সোডিয়াম অ্যাটম যেটা স্টার্টিং ম্যাটেরিয়াল ওইটা স্ট্যান্ডার্ড কন্ডিশন থেকে ওটাকে নিছি, মানে ওটা সলিড ফর্মে, প্রসেসটার কথা বলতেছি। আচ্ছা ওটাকে লিকুইড ফর্মে আমরা নিই। এরপরে তো তোমাকে হিট, এন্ডোথার্মিক প্রসেস যেহেতু তোমাকে তো হিট দেয়াই লাগছে, আমরা ওইটা বলতেছি না। আমরা বলতেছি আমরা যখন ম্যাটেরিয়ালটা কালেক্ট করছি আয়নাইজেশন এনার্জিটাকে স্টার্ট করার জন্য, তখন আমরা কেমনে করছি? আমরা কি নিছি? লিকুইড নিছি না, আমরা স্ট্যান্ডার্ড কন্ডিশনে সোডিয়াম যেটা ওইটা নিছি সলিড। সলিড। বাট তাহলে তো আমরা প্রথমে অ্যাটমাইজেশন করলাম না গ্যাসে। ও এটা তাহলে এই আয়নাইজেশন এনার্জিতে তুমি স্ট্যান্ডার্ড কন্ডিশন তো বলতে পারবা না। হ্যাঁ ওটাই তো বলতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সরি আয়নাইজেশন এনার্জির স্ট্যান্ডার্ড কন্ডিশন নাই, নাই আয়নাইজেশন এনার্জিতে নাই, অ্যাটমাইজেশন আছে। Atomization আছে। এটা একটু খেয়াল করো কোথায় স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে। ভেরি গুড, গুড পয়েন্ট। বুঝছো তোমরা কথাটা ওর, মানে তুমি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ক্ষেত্রে তো স্ট্যান্ডার্ড কন্ডিশন বলতে পারবা না, বিকজ সোডিয়াম তো স্ট্যান্ডার্ড কন্ডিশনে নাই। ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ডেফিনেশনে স্ট্যান্ডার্ড কন্ডিশন নাই, দেখো গিয়ে পেলাম। বুঝছো ওই পয়েন্টটা বলতেছো, ভেরি গুড। আচ্ছা এখানে দেখছো একটা ইলেকট্রন দিছি, তোমরা জীবনও দিবা না। আমরা জীবনে মানে ভুল করব বলছি না? অবশ্যই ভুল করবা। আচ্ছা ও ঠিক আছে, আমরা বলছি দিতে না স্যার, কনফিউজিং করতেছি। কোনোদিনও দিবা না। দেখো ইলেকট্রন, এই ইলেকট্রন খুব কম স্টুডেন্ট আছে যারা এই ইলেকট্রন দেয়, এরপরে আরো ইলেকট্রন আছে ওগুলা তো দেয়ই না। আচ্ছা এরপর Electron- তাহলে দেখো সোডিয়াম আয়নকে আমরা গ্যাস বানাই ফেলছি অলরেডি হাফটা। ওকে এরপর আরো উপরে যাই, টাইম নেই তো, তাড়াতাড়ি যাই। স্যার একসাথেই করতেছি স্যার, ক্লোরিন। না না একসাথে করা যাবে না কিছু, একসাথে করলে তুমি এই যে বারগুলাকে ডিফাইন করতে পারবো না। তো একসাথে আমি করে লাভ কি? তোমার তো এটা ড্র করে মাঝখান থেকে জিনিসপত্র গায়েব করে দিবে, ওগুলো বসাইতে বলবে। সোডিয়াম আয়ন গ্যাস প্লাস ইলেকট্রন প্লাস হাফ Cl2, এটা কি Cl গ্যাস বানাইলাম, তাহলে কি এটা অ্যাটমাইজেশন। অ্যাটমাইজেশন অফ ক্লোরিন। হ্যাঁ অ্যাটমাইজেশন অফ ক্লোরিন। ওকে এবার ক্লোরাইড আয়ন বানাবো, তাই না? ইলেকট্রন অলরেডি সোডিয়াম আমাকে একটা ইলেকট্রন দিছে, ওইটা আমি নিয়ে এখন ইলেকট্রন এফিনিটি বানাবো। বোঝা যায়? এটা কি এক্সোথার্মিক প্রসেস না এন্ডোথার্মিক প্রসেস? কোনটা? এই যে এক্সোথার্মিক। এক্সোথার্মিক না? তাহলে এই যে অ্যারো উল্টাপাল্টা দিলে হবে না, অ্যারো এবার ডাউনওয়ার্ড আসছে। আল্লাহ এসব ড্রয়িং এ আইসা কি হইতেছে? আপওয়ার্ড মানে খেয়াল রাখা। সোডিয়াম গ্যাস প্লাস ক্লোরাইড ইন গ্যাস আসছে। এটা কি ইলেকট্রন এফিনিটি 1, ডেল্টা H ইলেকট্রন এফিনিটি 1 ফর Cl। আচ্ছা এটা হইছে। এইবার এখন হচ্ছে আমাদের মূল ল্যাটিস এনার্জি। এটা হচ্ছে ডেল্টা H lat which is an exothermic value। খুব সুন্দর একটা ভেক্টর। Discuss. যদি ম্যাথ দিতেন স্যার অনেক ভালো লাগতো স্যার। এটা কি? হ্যাঁ এটা ম্যাথ দিবে তো মাথা কাজ করছে। না, কেন মাথা কাজ করতেছে না? নতুন কিছু বলছি আমরা, ফরমেশন অ্যাটমাইজেশন এগুলো সবগুলোর ডেফিনেশন যেগুলো বলছি ওই ডেফিনেশন দিয়ে এটা বানাইছি। ওকে সবগুলোর ডেফিনেশন দিয়ে এটা বানাইছি। এখন ওরা যেটা করবে এটা হচ্ছে ওরা তোমাকে এই অ্যারোগুলার অনেকগুলো অ্যারোর ভ্যালু দিয়ে দিবে। তাহলে এখন দেখো এখানে এই যে ডেল্টা H ফরমেশন এইটা ডাইরেক্ট রুট, এই পুরাটা ইনডাইরেক্ট রুট। ও হা ডাইরেক্ট রুট ইজ ইকুয়াল টু ইনডাইরেক্ট রুট। বাহ এখন সব যে কোনো একটার ভ্যালু বের করতে বলবে তুমি এটা ভ্যালু বের করবে। জি জি। সামটাইমস ওরা তোমাকে ধরো বর্নেভার সাইকেল দিয়ে ইনকমপ্লিট বর্নেভার সাইকেল দিবে, ওইটা তোমার যে জায়গায় যা যা মিসিং আছে ওগুলো তোমার বসাইতে হবে।
এটা দিয়ে তো আমরা পাঁচ পেপারে কোশ্চেন দেখবো যে কেমন থাকে, বাট এইটা হচ্ছে বেসিকলি তোমার ইয়ে। তো তোমাদের কাজ হচ্ছে এই যে আরেকটা পেজ ব্ল্যাঙ্ক আছে ম্যাগনেসিয়াম অক্সাইড, পেন্সিল দিয়ে ড্র করবা, ভুল করো না, এটা হচ্ছে হোমওয়ার্ক। তাহলে এইটুকু পর্যন্ত আমরা আজকে শেষ করলাম, আমি এটা স্ক্রিনশট দিতেছি। এটার কাজ কি? হ্যাঁ, এটার কাজ কি? এই যে তুমি ইয়ে বাই করতেছো, এটা মাদিয়া, তুমি তো আমার ক্লাস করছো আগে, না? I can remember it. Yeah, I remember. Excuse me. ও স্যার, হুম, আপনার কাছে তো দুটো ঢুকছে তো হচ্ছে স্যার, কেমন আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, মুসাবরে তো আমি আগে চিনি। আর সাবিত স্যার কিছু বলছে? হ্যাঁ? সাবিত সাবিত, ও একটু মাইক দেন তো স্যার। কেন? ও 5টা ও লেভেল করতে চাইতেছে, অ্যাডভান্স কেমিস্ট্রি সব সহ 1 বছর। আরে কিসে? ওরা বলছে হচ্ছে 1 বছর করে দিলে পিএসএ দিবে তো, এটা বন্ধ করো। পিএসএ দিবে এটা করতেছে। না না, ওইটা